ভারতবর্ষের ইতিহাসে দিল্লি শহরটির আলাদা একটি গুরুত্ব রয়েছে। এই শহরটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত জানা অজানা ইতিহাস। মুঘল রাজত্ব থেকে ব্রিটিশ ঔপনিবেশিক সমাজের নানান স্মৃতি বিজড়িত এক শহর এই দিল্লি। দিল্লির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার একটি রেড ফোর্ট বা লাল কেল্লা। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত এই লাল কেল্লাকে ঘিরে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই কেল্লা এবং তার সঙ্গে জড়িত থাকা নানান গল্প আজও ঐতিহাসিকদের অবাক করে দেয়। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা জেনে নেব ইতিহাসের এক অপূর্ব নিদর্শন লালকেল্লা সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি। মোগল সম্রাট শাহজাহান অনেকদিন ধরে ভাবছিলেন তার রাজধানী আগ্রা থেকে স্থানান্তর করার জন্য। সভাসদদের পরামর্শ মোতাবেক তিনি সিদ্ধান্ত নেন আগ্রা থেকে রাজধানী সরিয়ে নিয়ে তা দিল্লিতে প্রতিষ্ঠা করবেন। তার জন্য দরকার সম্রাটের বাসস্থান নির্মাণ, কারণ এখান থেকেই তো তাকে ভারত মহাদেশের এই বিশাল সাম্রাজ্য শাসন করতে হবে। তাই ডাক পড়ল মোগল সাম্রাজ্যের দুই প্রতিষ্ঠিত স্থাপত্যশিল্প ওস্তাদ আহমেদ ও ওস্তাদ হামিদের। তাদের উপর দায়িত্ব দেওয়া হলো সম্রাটের বাসস্থান এমনভাবে নির্মাণের যা দুটি প্রবেশ পথ থাকবে এবং এই প্রবেশ পথ ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান শহরের দিকে মুখ করে থাকবে। অর্থাৎ প্রবেশপথের একটি হবে লাহোরের দিকে এবং অন্যটি দিল্লির দিকে মুখ করে। সম্রাটের নির্দেশনা মতো কাজে নেমে পড়লেন এই দুই স্থাপত্যশিল্পী। 1648 সালে এই কেল্লা নির্মাণের কাজ শেষ হয়। এর জন্য সময় লেগেছিল প্রায় 10 বছর। পুরনো দিল্লির যমুনা নদীর তীরে সম্রাটের জন্য নির্মিত হয় এক নতুন রাজকীয় ভবন। সেই সাথে প্রতিষ্ঠিত হয় সম্রাট শাহজাহানের নতুন রাজধানী। সম্রাটের এই বাসভবনের নাম কেন লালকেল্লা হলো তা নিয়ে নানান মত রয়েছে। সম্রাট শাহজাহান এর নাম দিয়েছিলেন কিলা-ই মুবারক। সম্রাটের পরিবারের সদস্যরা যেহেতু এখানে বসবাস করবেন, তাই সম্রাট এই নামকরণ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এই নামের পরিবর্তে লালকেল্লা বা রেড ফোর্ট নামেই বেশি পরিচিতি লাভ করে। অনেকে মনে করে থাকেন যেহেতু সম্পূর্ণ লাল বেলে পাথর ও ইট দিয়ে তৈরি এই কেল্লা, সেই কারণেই এর নাম দেওয়া হয়েছিল লালকেল্লা। তবে কেল্লাটি পুরোপুরি লাল রঙের কখনোই ছিল না। ভারতীয় প্রত্নতত্ত্ববিদদের এক গবেষণা হতে জানা যায় যে কেল্লার দালানের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছিল চুনাপাথর, তাই এর প্রকৃত রং ছিল শ্বেতবর্ণ। কিন্তু আবহাওয়া, জলবায়ু ও দূষণের প্রভাবে একসময় এর শুভ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এর উজ্জ্বলতা মিলিন হতে থাকায় ইংরেজরা দুর্গের দেয়ালে লাল রং করে দেয়। উঁচু লাল দেয়ালে ঘিরে থাকা দেয়ালটিকে তার রং দিনে দিনে মানুষের মুখে মুখে ফিরে আসতে থাকে, আর ইংরেজরা দুর্গটিকে রেড ফোর্ট নামে ডাকতে শুরু করে। লালকেল্লার নির্মাণ কৌশলই সত্যিই অবাক করার মতো। এছাড়াও এর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। লালকেল্লার ভাস্কর্য ও শৈল্পিক উপস্থাপনা এক কথায় অনবদ্য। কেল্লার অভ্যন্তরীণ অলঙ্করণ ও শিল্পকর্ম ছিল বিশ্বমানের। পাশ্চাত্য ও ভারতীয় শিল্পকলার এক অপূর্ব মেলনবন্ধনে তৈরি এই স্থাপত্য। এই দুই সংস্কৃতির সংমিশ্রণে সৃষ্ট এই অপরূপ শৈল্পিক ব্যঞ্জনা এবং বর্ণময় রঙের ব্যবহার নিঃসন্দেহে চমকপ্রদ। ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন দিল্লির এই লালকেল্লা। আর তাই 1913 সালে লালকেল্লাকে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। লালকেল্লার প্রধান আকর্ষণ এর বিশাল প্রাচীর। কেল্লার দুটি প্রবেশদ্বার আছে, একটি লাহোর গেট, অন্যটি দিল্লি গেট। কিন্তু লাহোর গেটকেই প্রধান প্রবেশদ্বার বলা হয়ে থাকে। এই গেটটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বলে এই নামকরণ করা হয়েছে। পরবর্তীতে জানা যায় কেল্লাটিতে তৃতীয় একটি বহির্গমন পথ ছিল। যমুনা নদীর তীরে হওয়ায় নদীর সাথে সংযোগ রাখতেই নির্মাণ করা হয়েছিল এই গেটটি, যা ওয়াটার গেট হিসেবে পরিচিত। নহবত শব্দের অর্থ হল গান বাজনার স্থান।
লাল কেল্লার প্রবেশদ্বার দিয়ে ঢুকতে সামান্য এগিয়ে গেলেই চোখে পড়বে এক বিশাল নহবতখানা বা ড্রামা হাউস। এই নহবতখানাকে এক কথায় কেল্লার প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। কেল্লার সম্রাটদের প্রবেশের সময় এখানে নানা রকম সঙ্গীতের আয়োজন করা হতো। সঙ্গীতের সুর মূর্ছনায় মহা সমারোহে সম্রাটদের স্বাগত জানানো হতো। দেওয়ান ই আম। লালকেল্লার দুটি প্রধান মহলের একটি হলো দেওয়ান ই আম। মহলটি তিন দিক থেকে খোলা। মহলের একদিকে রাখা ছিল সম্রাটের সিংহাসন। নানান মূল্যবান পাথরের কারুকার্য দিয়ে মহলটি সজ্জিত করা হয়েছিল। মহলটির প্রতিটি দেয়ালে আছে ভারতের নানা রকম পাখি, ফুল ইত্যাদির ছবি। মহলের সম্রাটের বসার আসনটি ছিল মণিমুক্ত সোনার রূপোয় কারুকার্য করা। শুধুমাত্র ভাস্কর্যের নেশায় সম্রাট এই মহল তৈরি করেননি। সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মহলে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম হতো। এই মহলকে বলা হতো সর্বসাধারণের সভাগৃহ। এই মহলে বসে সম্রাট প্রজাদের কথা শুনতেন। সম্রাট তার নিজের সিংহাসনে বসতেন। প্রজাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হতো। প্রজারা নিয়মিত সেখানে উপস্থিত থাকতেন। সম্রাট তার প্রজাদের নিয়ে এই মহলে নিয়মিত সভা করতেন। এই মহলে বসেই সম্রাট সাধারণ মানুষের নানান সুবিধা অসুবিধার কথা শুনতেন। লাল কেল্লার মধ্যে দ্বিতীয় মহলটি হলো দেওয়ান ই খাস। আপার সৌন্দর্য ও মনোভোলানো ভাস্কর্যে তৈরি এই মহল। এই মহলেও সম্রাটের সিংহাসনটি মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এই মহলটি মূলত সম্রাটের ব্যক্তিগত দরবার মহল। মহলটিতে শুধুমাত্র সম্রাটের বিশেষ প্রজা বা বিশেষ অতিথি এবং সভা সদস্যদের প্রবেশাধিকার ছিল। এখানে বসেই সম্রাট তার সভা সদস্যদের নিয়ে নানান গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে তাদের মতামত শুনতেন এবং সেসব মতামত পর্যালোচনা করে নিজের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতেন। কেল্লার বিভিন্ন মহলের মধ্যে আরেকটি আশ্চর্য মহল হচ্ছে রংমহল। রংমহল প্রকৃত অর্থেই ছিল রঙের প্রাসাদ। এই মহলের প্রতিটি দেয়ালে নানা রকম পাথরের কাজ দিয়ে সাজানো। এর সিলিংটি তৈরি করা হয়েছিল সোনা ও রূপো দিয়ে। সোনা ও রূপোর চমক প্রতিফলিত হয়ে পড়ত নিচের শ্বেত পাথরের উপর। এখানে থাকতেন সম্রাটের পত্নী, উপপত্নী এবং দাসীগণ। পাশের খাস মহলেই থাকতেন সম্রাট। ফলে সম্রাট তার ইচ্ছামতো যে কোনো সময় এই মহলে প্রবেশ করতে পারতেন। তবে সম্রাট ছাড়া আর কারো এই মহলে প্রবেশের অনুমতি ছিল না। সম্রাট ও তার পরিবারদের নিজস্ব মহলগুলো থেকে যমুনা নদীর বহতা ধারা দেখা যেত প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মহলগুলোর মাঝে ছিল এক জলধারা, যার নাম দেওয়া হয়েছিল নজর ই বেহিস্ত বা স্বর্গের জলধারা। যমুনা নদীর পানি দিয়ে এই জলধারার পানি বহমান রাখা হতো। এখানেই শাহী বুর্জ নামে একটি মহল ছিল। এই মহলে সম্রাট শাহজাহান তার ব্যক্তিগত নানা রকম কাজ করতেন। লাল কেল্লার আরও একটি দর্শনীয় মহল রয়েছে। কেল্লার পশ্চিমে রয়েছে মতি মসজিদ। সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিগত ব্যবহারের জন্য মসজিদটি তৈরি করেছিলেন। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, পুরো শ্বেত পাথরে নির্মিত। কেল্লার উত্তরে রয়েছে একটি উদ্যান, যার নাম দেওয়া হয়েছে হায়াতবক্স বাগ বা জীবন প্রদায়ী উদ্যান। স্থাপত্য শিল্পীরা শুধু নির্মাণ করেই ক্ষান্ত হননি, এর সুরক্ষার কথাও চিন্তা করেছিলেন। সেজন্য কেল্লার চতুর্দিকে নির্মাণ করা হয় বিশাল পরিখানা। এর পানি আসতো যমুনা নদী থেকে। কেল্লার সুরক্ষায় পরিখায় রাখা হতো কুমির। তারপরেও যদি সেই পরিখা অতিক্রম করত, তারপরেও তার পক্ষে লাল কেল্লার ভিতরে প্রবেশ করা সম্ভব হতো না। কারণ কেল্লার দেয়াল এমন পিচ্ছিল রাখা হতো যাতে কেউ দেয়াল বেয়ে উঠতে না পারত। আর এই পিচ্ছিল বিশাল উঁচু খাড়া দেয়াল বেয়ে প্রবেশ করা এক কথায় অসম্ভব ছিল। তারপরেও কেল্লার সুরক্ষায় সারা দিন রাত পালাক্রমে প্রহরী নিয়োজিত ছিল। লাল কেল্লার বিভিন্ন দর্শনীয় জিনিসের মধ্যে একটি হলো ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম। লাল কেল্লার নহবতখানার কিছুটা অংশ এবং পুরাতন মমতাজ মহলকে নিয়ে 1911 সালে এই জাদুঘর তৈরি করা হয়েছে। যেসব ভারতীয় সৈনিক বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।
এই জাদুঘরে যুদ্ধকালীন সৈনিকদের ব্যবহৃত নানান অস্ত্রশস্ত্র, কামান, তলোয়ার, বর্ম, পোশাক ইত্যাদি রাখা আছে। এক কথায় এই জাদুঘর সেই সময়ের ইতিহাস জাদুঘরে আসা দর্শকদের সামনে তুলে ধরে। 1957 সাল পর্যন্ত মুঘল রাজ্যের রাজধানী ছিল এই কেল্লা। মূলত এই কেল্লা সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানবাদের রাজপ্রাসাদ। 1857 সালের সিপাহী বিপ্লবের পূর্ব পর্যন্ত ছিল এটি মুঘল রাজপরিবারের বাসস্থান। 1857 সালে এই লালকেল্লা থেকে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। এই যুদ্ধে পরাজিত হলে সম্রাট লালকেল্লা পরিত্যাগ করে অন্যত্র বসবাস করতে থাকেন। কিন্তু ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পর তাকে আবার লালকেল্লায় ফিরিয়ে আনা হয়। এই কেল্লায় সম্রাটের বিচার শুরু হয়। বিচারে বাহাদুর শাহ জাফরকে দোষী সাব্যস্ত করে তাকে নির্বাসিত করা হয়। পরবর্তীতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী লালকেল্লার অধিকার নেয় এবং লালকেল্লার একটি অংশে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। 1945 সালে আজাদ হিন্দু ফৌজের স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এখানে লালকেল্লাতে যুদ্ধবন্দীদের বিচার হয়। লালকেল্লার অধিকার নেওয়ার পর ব্রিটিশরা এই কেল্লার নির্বিচারে লুণ্ঠন চালায়। বিলাসবহুল দামি ফার্নিচার, তৈজসপত্র, মূল্যবান মণিমাণিক্য, অলংকার, নগদ অর্থ লুট করে নিয়ে যায় ব্রিটিশরা। কেল্লার অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে 1899 থেকে 1905 সালের দিকে কেল্লার সীমানা প্রাচীর, বাগান এবং পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা হয়। 1947 সালে ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে 2003 সাল পর্যন্ত লালকেল্লা ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কেল্লা রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছে। এই কেল্লা ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত। দেশ স্বাধীনতার পর 1947 সালের 15ই আগস্ট তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লালকেল্লার মূল ফটকের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। সেই থেকে এখন পর্যন্ত এই রেওয়াজ চালু আছে। রাজধানী দিল্লিতে অবস্থিত এই লালকেল্লা একটি অন্যতম দর্শনীয় স্থান। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই কেল্লা পরিদর্শনে আসেন। কেল্লার বিশালতা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন আগত দর্শনার্থীরা। কেল্লার স্থাপত্য সৌন্দর্য এবং এর ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করে 2007 সালে ইউনেস্কো এই লালকেল্লাকে বিশ্ব ঐতিহ্যের এক অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। বন্ধুরা, জানিয়ে দিলাম লালকেল্লা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।